আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ভেক্টরের পরবর্তী ক্লাসে। আমরা কি নিয়ে পড়তেছিলাম? আমরা হরেক রকম ভেক্টর নিয়ে পড়লাম গত ক্লাসে। এর পার্ট 1 ছিল, এখন পার্ট নাম্বার 2। আমি একটু রিকল করি আমরা গতদিন কি পড়লাম। প্রথমেই পড়লাম শূন্য ভেক্টর, যেই ভেক্টরের মান শূন্য এবং দিকটা অনির্ণেয় তাকে বলা হবে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, ঠিক আছে। আর নাল ভেক্টরকে আমরা একটা বিন্দু বা পয়েন্ট দ্বারা ডিনোট করি। এরপর দেখলাম কোনটা, একটু মনে করে দেখো, খাতা উল্টা দেখো এরপর পড়ছি আমরা সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর, যেই ভেক্টরের মানে শূন্য ভেক্টর ব্যতীত সবাইকে বলা হতো সঠিক ভেক্টর। নাম্বার 3 আমাদের কি ছিল? 3 নাম্বারটা আবার একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, যেই ভেক্টরের মান এক একক তাকে বলা হবে একক ভেক্টর। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে তার দিক বরাবর একটা একক ভেক্টর পাওয়া যায়। নাম্বার 4 আয়ত্ত একক ভেক্টর, অর্থাৎ আই জে কে, এই তিনটা আমাদের আয়ত্ত একক ভেক্টর। নাম্বার 5 অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে যে কোনো বিন্দুর অবস্থানকে যার সাহায্যে আমরা প্রকাশ করি তাকেই বলা হবে অবস্থান ভেক্টর বা কি বলা হয়, ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরও বলা হয়, ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। আর আরও একটা সংজ্ঞা আমি এখানে লিখি নেই, জাস্ট তোমরা উঠায় নাও। তা অবস্থান ভেক্টরের পরিবর্তনকে বলা হয় সরণ ভেক্টর। কি বললাম? অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা যেই ভেক্টর দ্বারা প্রকাশ করি তাকেই বলা হবে সরণ ভেক্টর। যেমন এভাবে তুমি দেখতে পারো যে এই ধরো আমাদের একটা বিন্দু, লাইক এ বিন্দু, ঠিক আছে। এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু। তাহলে এই কি এ বিন্দুর ইনিশিয়াল অবস্থান ভেক্টর। মনে করলা একটা বস্তু আগে এখানে ছিল, দেন সে চলে আসলো কি এখানে, তখন কি হবে? তার অবস্থান ভেক্টর এমন হয়ে যাবে না? এই যে অবস্থান ভেক্টরের পরিবর্তন হইল, আগে ছিল ও এ বরাবর, এখন হয়ে গেল ও বি বরাবর, অর্থাৎ এই যে ভেক্টরটা এই বরাবর যেটা ভেক্টর হবে তাকেই বলা হবে সরণ ভেক্টর। এর দিক কোনটা হবে ভাইয়া? এটা কি শেষেরটা মাইনাস আগেরটা, ও বি মাইনাস ও এ। বুঝতেই পারো এটা কি হবে? ও বি মাইনাস ও এ কিন্তু অবশ্যই ওই যে দেখো কেমন হয়, এ বি কিন্তু হয়। আমরা বলেছিলাম কিন্তু আমরা এটাকে কিভাবে পড়বো ডান দিক থেকে পড়বো, তাই না? অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে এক্ষেত্রে কি হবে? এটা চিহ্ন হবে এটা। মানে খুব সিম্পলি বললে সরণের দিক কোনটা হয়? অলওয়েজ আদি হতে শেষ, আদি হতে শেষ। এই সরণ ভেক্টর, এটা আমি লিখে নিই আলাদা করে। এরপর আমরা কোনটা দেখবো এখন দেখবো আমরা স্বাধীন ভেক্টর। সংজ্ঞাটা লিখে নিই। এগুলো খুব মানে বুঝার মতো না, জাস্ট মনে রাখার জন্য। খুব ডিটেলস লিখতে হবে না পরীক্ষার মধ্যে, জাস্ট হালকা করে একটু আইডিয়া পেলেই হবে। স্বাধীন ভেক্টর, যেই ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট না তাকে বলা হবে স্বাধীন ভেক্টর। একটা ভেক্টর আমি ড্র করি, লাইক এটা তার আদিবিন্দু, এইটা শীর্ষবিন্দু। যদি আমার কি আদিবিন্দু এতেই কাজ করতে হয় তাহলে ফিক্সড না। যদি আদিবিন্দু ফিক্সড থাকে এটা কিন্তু স্বাধীন না, এটাকে বলা হবে সীমাবদ্ধ। আর আদিবিন্দু যদি আমি মুভ করতে পারি, হয়তোবা কি এটাকে আমি সমান্তরাল রেখে যদি এখানে আনতে পারি, এটাকে বলা হবে তোমার স্বাধীন ভেক্টর। তার মানে আবারও বলি, যেই ভেক্টরের আদিবিন্দু নির্দিষ্ট নয় তাকে বলা হবে স্বাধীন, আর আদিবিন্দু যদি নির্দিষ্ট হয় তাকে বলা হবে কি সীমাবদ্ধ। আদিবিন্দু নির্দিষ্ট না আর আদিবিন্দু নির্দিষ্ট। একটা এক্সাম্পল দিলে অবস্থান ভেক্টর। তোমরাই বলো অবস্থান ভেক্টর কোনটা, সীমাবদ্ধ না স্বাধীন? অবশ্যই সীমাবদ্ধ। আমরা জানি যে কোনো ভেক্টরের ক্ষেত্রে, যেমন এই যে দেওয়া আছে যে কোনো ভেক্টরের ক্ষেত্রে তার অবস্থান ভেক্টর কই থেকে শুরু হতে হবে? মূল বিন্দু হতে। কিন্তু তুমি কিন্তু অবস্থান ভেক্টরকে এই পয়েন্ট থেকে কিংবা এই পয়েন্ট থেকে শুরু করতে পারবা না। তাই অবস্থান ভেক্টরের জন্য আদিবিন্দু নির্দিষ্ট, তাই এটাকে বলা হবে কি তোমার সীমাবদ্ধ ভেক্টর। এরপর আসে সদৃশ ভেক্টর। এখন সদৃশ মানে বুঝতেই পারছো, লাইক দেখতে সেম হবে, ব্যাপারটা এরকম না দেখতে সেম, এটা কয়েকটা শর্ত আছে। সদৃশ হইতে হলে আমাদের অন্তত 2টা শর্ত মানতেই হবে। প্রথমত ভেক্টরগুলো হতে হবে সমজাতীয়, ভেক্টরগুলো হতে হবে ভাইয়া সমজাতীয়। এর অর্থ কি? একটা যদি হয় বেগ আর একটা বেগই হইতে হবে। একটা যদি হয় ফোর্স মানে বল, অন্যটাও কি বলই হতে হবে। বেগ এবং বল কিন্তু কখনোই সদৃশ ভেক্টর না। তাহলে সমজাতীয় হতে হবে প্রথম শর্ত। 2 নাম্বারটা এদের ক্রিয়ারেখা, এদের ক্রিয়ারেখা কিন্তু সমান্তরাল হতে হবে, ক্রিয়ারেখা সমান্তরাল, এবং এদের দিক হতে হবে সেম, দিক হতে হবে সেম। যদি আমি চিত্রায়িত করতাম এমন হবে ব্যাপারটা।
এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। দেখো তো এদের ক্রিয়া রেখা সমান্তরাল, দিক সেম, এদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। আর এই সদৃশের একটা স্পেশাল কেস হচ্ছে কি সমান ভেক্টর। এটা কোনটা? ইন কেস সমান ভেক্টর এই এক আর দুটো কাজ করবে করবে, সাথে আবার কি হবে, সাথে যোগ হবে 3 নাম্বারটা, তা হচ্ছে মান সমান হতে হবে। সাথে কি হবে ভাই? মান সমান হতে হবে। দেখো এই 1 2 কার জন্য ছিল? সদৃশ। আর ফর সমান ভেক্টর 1 2 তো মানতে হবেই হবে, এক্সট্রা করে আবার কি হবে, মান সমান হতে হবে। তাই আমি চিত্রায়িত করলে এটা এমন হবে একটা, ফর সমান ভেক্টর দেখো তো এই যে সব কিছু সেম, ক্রিয়া রেখা সমান্তরাল, দিক সেম, সমজাতীয়, মানটাও সমান হতে হবে। তার মানে এটা যদি হয় এ ভেক্টর, এটা কি হুবহু এ ভেক্টরই হবে, এটা পরস্পর সমান। এরপরে ভাইয়া বিসদৃশ ভেক্টর, এটা অনেকটাই সদৃশের মতো, জাস্ট একটা পার্থক্য, তা হচ্ছে দিকটা কি উল্টা, দিক সেম না, দিকটা কি বিপরীতমুখী। তার মানে এর ক্ষেত্রে প্রথম শর্ত ভাইয়া মানবে সমজাতীয় যে মানতে হবে। 2 নম্বরটা হচ্ছে কি ভাইয়া? ক্রিয়া রেখা সমান্তরাল বাট দিক অপোজিট, ক্রিয়া রেখা সমান্তরাল বাট দিক হতে হবে কি অপোজিট, শেষ। আর এর মধ্যে বিপরীতে গিয়ে আরেকটা স্পেশাল ভেক্টর, যে 1 আর 2 তো মানতেই হবে, যে সমজাতীয় হইতে হবে। 2 নাম্বারটা হচ্ছে কি ভাইয়া? সমজাতীয় হবে, এবং কি 2 নাম্বার কি বললাম ভাইয়া? ক্রিয়া রেখা সমান্তরাল, দিক বিপরীত হতে হবে, এবং এক্সট্রা 3 নাম্বারটা হচ্ছে কি মান সমান হতে হবে, মান সমান। আমি চিত্রায়িত করে দেখে তো, বিসদৃশকে চিত্রায়িত করলে এমন হবে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। আর বিপরীতকে চিত্রায়িত করলে এমন হবে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। আর বুঝতেই পারতেছো, এটাকে এ বললে এটা কিন্তু অবশ্যই এ হবে না, এটাকে বলা হবে -a, কারণ দিক পুরোপুরি উল্টা। তাই মাঝে মধ্যে আমরা এই বিপরীত ভেক্টরকে বলে থাকি হচ্ছে ঋণাত্মক ভেক্টর বা ঋণ ভেক্টর, ঋণাত্মক বা ঋণ ভেক্টর বলা হয়ে থাকে। তাহলে এই পার্টটা আমরা একটু প্রপারলি উঠে নিই। হরেক রকম ভেক্টর থেকে আমাদের জাস্ট সর্বশেষ 3টা ভেক্টর, আমরা কিন্তু মোটামুটি 11টা পড়ে ফেলছি, এখন 12 13 14 নাম্বারটা। প্রথমটা ভাই দেখো সমতলীয় ভেক্টর, বা বলা হবে কি কোপ্লেনার ভেক্টর, সমতলীয় বা কোপ্লেনার। তার মানে সংখ্যাটা তুমি নাম থেকে বুঝতে পারতেছো, যদি কতগুলো ভেক্টর একই তলে থাকে এদেরকে বলা হবে সমতলীয়। একই তলে মানে কি ভাইয়া? আমি কিন্তু খুব সিম্পলি থেকে বোর্ডের মধ্যে যদি এঁকে ফেলতে পারি, প্রত্যেককেই বোর্ডের মধ্যে আঁকতে পারি, এটাকে বলা হবে সমতলীয় ভেক্টর। আর এখান থেকে কয়েকটা কথা ইম্পর্টেন্ট, এগুলো লাগে, ঠিক আছে, ম্যাথে লাগতে পারে। মনে রাখবা, এই ধরলে একটা ভেক্টর এ, এই ধরলে একটা ভেক্টর বি, ঠিক আছে, তাহলে এদের সমতলীয় অন্য যে কোনো ভেক্টরকে, এটা মনে করলাম এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের সমতলীয় অন্য যে কোনো ভেক্টর যদি হয় সি নামক ভেক্টর, যদি হয় সি নামক ভেক্টর, আমি এই লব্ধি না, সি কিন্তু লব্ধি না, এদের সমতলীয় যে কোনো ভেক্টর, তাহলে আমি এই সি ভেক্টরকে লিখতে পারবো হচ্ছে একটা ধ্রুবক ইন্টু এ ভেক্টর প্লাস অন্য ধ্রুবক ইন্টু বি ভেক্টর, ঠিক আছে। তার মানে যদি একাধিক ভেক্টর সমতলীয় হয়, এদেরকে আমি কি বাকিগুলার, মানে কোন একটা ভেক্টর বাকিগুলো সমতলীয় হয়, তাহলে আমি ওই ভেক্টরটাকে বাকিগুলোর স্কেলার গুণন আকারে লিখতে পারবো। জি, এটাকে বলা স্কেলার, মানে গুণন আর কি, নর্মাল গুণন। আমি এগুলোকে বাকিগুলোর একটা গুণ আকার দিয়ে পরে কি যোগ দিতে হয়, এভাবে লিখতে পারবো। এই ব্যাপারটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এটা আমাদের ফিজিক্সে লাগবে না, কিন্তু ম্যাথমেটিক্সে লাগবে। এবং এটা দিয়ে একটা বুয়েটে ম্যাথ আসছিল, বুয়েট 18-19 সালে ম্যাথ পরীক্ষা, ম্যাথ পোর্শনে এর একটা ম্যাথ আসছিল। যাক, ওই ম্যাথটা আমাদের না, এটা ম্যাথে পড়ানো হবে। আমরা এরপরে দেখে ফেললাম কি ভাই, সমতলীয় ভেক্টর। আর আমরা এটা মনে রাখবো, যদি 3টা ভেক্টর সমতলীয় হয়, যদি 3টা ভেক্টর সমতলীয় হয়, তাহলে ধরো এ বি সি 3টা ভেক্টর এর সমতলীয়, তাহলে যে কোনো 2টার ক্রস গুণন সাথে আরেকটা ডট গুণন 0 হবে। এটা হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত, যে কোনো 2টার ক্রস গুণন আরেকটা ডট গুণন 0 হবে। ভাই ক্রস গুণন কি, ডট গুণন কি, আমরা এই যে কিছু ক্লাস পরে পড়বো, আমরা কিছুদিন পরেই কি এই পার্টটা পড়ে ফেলবো। জাস্ট আপাতত মনে রাখো, ক্রস মানে ক্রস গুণন, ডট মানে কি ডট গুণন, হইল? আচ্ছা, এটা কিন্তু এমন লিখতে পারো কিন্তু, হ্যাঁ, এটাকে যে এমনই লিখতে পারবো না, তুমি এটাকে সিকোয়েন্স উল্টাপাল্টা করতে পারতা, যে ভাই তুমি বি আর সি কে ক্রস গুণ করবা আর একটা ডট গুণ করবা, তাও কিন্তু 0 হবে। ওকে, তার মানে আমরা বলি একটু, যদি একটা ভেক্টর অন্য 2টা ভেক্টরের সমতলীয় হয়, তবে নতুন ভেক্টরটাকে আমরা কি এই আকারে লিখতে পারি। এটা একটা মুখস্থযোগ্য মান বা ব্যাপার। আর কি বললাম, সমতলীয় প্রুফ করতে বললে কি করব, যে কোনো 2টার ক্রস গুণন আর একটা ডট গুণন কি হবে, 0 হবে।
যে কোনো দুইটা ক্রস গুণন আর একটা ডট গুণফল শূন্য হবে। এরপর ভাই সরণ ভেক্টর, এটা আমরা পড়ে ফেলছি, এটা আমি আর না বলি, ছোট্ট করে একটু রিপিট করছি। হ্যাঁ, না বলতে গিয়ে বলে ফেলতেছি আসলে। দেখো মনে করলা যে এই বিন্দু ভাই এ বিন্দু, এটা বি বিন্দু, এই হচ্ছে আমাদের এ ভেক্টর, মানে ও এ ভেক্টর, এটা ও বি ভেক্টর। যদি বলি ভাইয়া একটা বস্তু আদি অবস্থান এ, শেষ অবস্থান বি, তাহলে সরণ ভেক্টর কোনটা হবে? তা অলওয়েজ আদি হতে শেষের দিকে। তার মানে এই যে এর থেকে বিতে আসতেছে না, সরণ ভেক্টরটা হচ্ছে এ বি ভেক্টর, যা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। আমরা কিন্তু বলছিলাম এই পার্টটা, বাট এই পার্টটা অনেকেই ভুল করে, তো তাই আমি আবার রিপিট করতেছি, ঠিক আছে? লাইক যদি বলতাম ভাইয়া পি কিউ ভেক্টর, তুমি কি লিখতা ভাইয়া? যে তুমি ডান দিক থেকে পড়তা, আরবি পড়তা, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস অফ পি বিন্দুর অবস্থান ভেক্টর। এই ব্যাপারটা আমরা মনে রাখবো। যদি বলা হয় এরকম কিছু একটা, আমরা করবো কি, শেষেরটার অবস্থান ভেক্টর মাইনাস আগেরটার অবস্থান ভেক্টর লিখবো। এই হচ্ছে সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আর লাস্ট ওয়ান সমরেখ বা সমান্তরাল, বুঝতেই পারতেছো এটা কার সামেশন? সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর, এগুলোকে মিলায় বলা হবে কি, সমরেখ বা সমান্তরাল ভেক্টর। তার মানে কি হতে পারে দেখো তো, এদের ক্রিয়ারেখা সমান্তরাল বা একই হতে পারে। তো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, অর্থাৎ এ একটা ভেক্টর, এ বি সি, এখানে এ বি সি প্রত্যেকেই সমান্তরাল ভেক্টর। এ বি সি প্রত্যেকেই হচ্ছে ভাইয়া সমান্তরাল ভেক্টর। এর মধ্যে এ আর বি হচ্ছে বিসদৃশ ভেক্টর, বি আর সি হচ্ছে বিসদৃশ ভেক্টর, কিন্তু এ আর সি হচ্ছে কি, সদৃশ ভেক্টর। আর প্রত্যেকেই হচ্ছে সমান্তরাল ভেক্টর। আর সমান্তরালকে বলা হয় কি, সমরেখ ভেক্টর, প্যারালাল ভেক্টর। সো আশা করি আমরা এই যে হরেক রকম ভেক্টর থেকে কিছু ব্যাপারকে মনে রাখতে পারলাম। এবং এদের মধ্যে আমাদের যে গত ক্লাসটা, ওই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যে আই জে কে আনার ব্যাপারটা। এরপর আমরা একটু ভেক্টরের উপাংশ নিয়ে কথা বলবো। এখন আমরা ভেক্টরের উপাংশের কয়েকটা ইউজ দেখে ফেলবো। তা হচ্ছে কি, প্রথমটা ভাই খুবই কমন একটা, লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। এরপরে দেখবো নৌকার গুণ টানা, সবশেষে পাখির ওড়া। প্রথমে ভাই আসি আগে আমরা যে উপাংশে ভাঙা ব্যাপারটা কি ছিল। আমরা তো একটু মনে করিয়ে দিই যে ভাই যখন একটা আমরা ত্রিভুজ নিলাম, যখনই আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই, মনে করলা এই সমকোণী ত্রিভুজের এই অতিভুজ ধরলা ডি, কথার কথা, আর এই কোণ থেটা। তাই বলো তো ভাইয়া এই ভূমি কত হবে? আমরা কিন্তু একদম সেকেন্ড ক্লাসে প্রুফ করছিলাম ভাইয়া, এটা ডি হলে, এটা থেটা হলে ভূমি কত হয়? ভূমি অবশ্যই হচ্ছে ডি ইন্টু কস থেটা। অতিভুজ ইন্টু কজ হয় ভূমি, আর লম্ব কত হয়? অতিভুজ ইন্টু সাইন থেটা। আমরা এই দেখেছিলাম, জাস্ট এই ব্যাপারটাকে আমরা ইউজ করব। তার মানে এখন মনে করো এই একটা ভেক্টর ছিল এফ, এটাকে আমি ভাঙবো দুইটা লম্ব উপাংশে, এখানে ভাঙবো আর এই যে এখানে ভাঙবো। আগে আমরা করতাম কি ভাইয়া, এমন ভেক্টর থাকতো দুইটা, আমি এটাকে যোগ করে এইটা বানাইতাম, তাই না? এখন উল্টা কাহিনী করবো, আছে এইটা, এটাকে ভেঙে এমন বানাবো, আছে এইটা, এটাকে ভেঙে আমি এমন বানাবো, লম্ব উপাংশে ভাঙবো, ঠিক আছে? এখন লম্ব উপাংশে ভাঙলে লাভটা কি হচ্ছে খেয়াল করো। আর মনে করি এই কোণটা থেটা, দেখো তাহলে এইটা কত হবে? আমরা জানি যার সাথে কোণ হয় তাকে ভূমি হয়, তো ভূমি কত ছিল? অতিভুজ ইন্টু কস থেটা। আর লম্ব কোণটা হবে হ্যাঁ, লম্বতে এর সমতুল্য না, এটা কত হইতো? এফ ইন্টু সাইন, এটা মানে কত হবে? এফ ইন্টু সাইন থেটা। এই ব্যাপারটা আমি বারংবার ইউজ করবো কিন্তু, হ্যাঁ, যে একটা ভেক্টরকে ভেঙে ফেললে কি হচ্ছে, একটা ভেক্টর এফ আছে যার সাথে কোণ তা হয় কস, তার লম্বটা হয় সাইন। একটা এক্সাম্পল দিই, এমন থাকতো ভাইয়া, মনে করলে এই বরাবর 10 নিউটন আছে, তোমাকে বললো এটাকে দুইটা লম্ব উপাংশে ভাঙতে, যেখানে এইটা মনে করো হচ্ছে এই কোণটা দেওয়া হচ্ছে মনে করো 30 ডিগ্রি, এই কোণ হচ্ছে 30 ডিগ্রি, তোমাকে বললো তাহলে এর মান কত, এর মান কত। নিয়মটা কি, যার সাথে কোণ তা হবে কি, কস হবে, তাহলে এইটুকুর মান হবে 10 ইন্টু কস 30, আর এইটুকুর মান হবে কত ভাই, 10 ইন্টু সাইন 30। যার সাথে কোণ সেটা কস, তার লম্বটা সাইন। এই ব্যাপারটা আমরা যেন মনে রাখতে পারি। চলো এবার এটাকে আমরা ইউজ করে দেখো এই লন রোলার ব্যাপারগুলো বা নৌকার গুণ টানা, এগুলোকে খুব সহজেই ব্যাখ্যা করব। প্রথম প্রশ্ন ভাইয়া, লন রোলার এটা আসলে কি? যারা আমরা দেখেছি যে ক্রিকেট পিচ কিভাবে সমান করে, ঠিক আছে, দেখবে একটা বিশাল চাকার নেয় ড্রাম টাইপ কিছু থাকে, ঠিক আছে, খুব ভারী, এটা এটা ড্র করা খুব টাফ হয়ে যাবে। আমরা সাইড থেকে দেখি, আমি ড্র করি হয়তো এমন হতে পারে, হ্যাঁ, মনে করলাম এটা একটা ধরলা লন রোলার, এই চাকার মধ্যে ঘুরে, এটা ঘুরে ঘুরে রাস্তা সমান করতে পারে বা ক্রিকেট খেলার পিচ সমান করে। এটা খুব ভারী হয় কিন্তু, এটা খুব ভারী কিন্তু, হ্যাঁ, এটাতে আমরা ক্রিকেট খেলার পিচ বা রাস্তা সমান করে থাকি।
এখন এটা নাকি ঠেলা দেওয়া কঠিন, টান দেওয়া সহজ। কেন? এটা পরীক্ষায় খ নাম্বারে প্রায় আসে। লন রোলার ঠেলা অপেক্ষা টানা নাকি সহজ। কিভাবে? এবার দেখো, আমি করি কি ভাই, এটাকে সাইড থেকে ড্র করি, লন রোলারকে সাইড থেকে ড্র করি এবং দুইটা কেস বানাই। একটা হচ্ছে ভাই ঠেলার জন্য আর একটা হচ্ছে টানার জন্য। হ্যাঁ, একটা হচ্ছে ঠেলার ক্ষেত্রে কি হবে, আর একটা হচ্ছে লন রোলার টানার ক্ষেত্রে কি হবে। টানার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে কি হবে, টানার ক্ষেত্রে কি হবে, একটু দেখে ফেলি ভাই। সো আমি কিন্তু সাইড থেকে দেখতেছিলাম। হ্যাঁ, আমি লন রোলারটাকে সাইড থেকে দেখতেছি। দেখতে কেমন দেখবো ভাই? চাকা দেখবো, এই গোল চাকাটা, আর নিচে আমাদের ভূমি, তাই না? এখন আমি করি কি, এই লন রোলার খুব ভারী জিনিস, তার একটা ওজন আছে, এই তার ওজন ডাব্লিউ খাড়া নিচে কাজ করতেছে। আর মনে করো তুমি এই দিক বরাবর এটাকে ঠেলতেছো। ঠেলার ক্ষেত্রে আমরা কি ঠেলি এইভাবেই মোটামুটি, তাই না? আমরা তো হ্যাঁ মোটামুটি এভাবেই ঠেলি। সো আমি এই দিক বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি। আমরা ধরে নিচ্ছি যে ভূমি এই না, ভূমি তো এর সমান্তরাল, আমরা ভূমির সাথে ভাইয়া থেটা কোণে এফ বলে ঠেলতেছি। এখন করি কি, আমি এফটাকে ভেঙে ফেলি। এফটাকে ভেঙে ফেললে যার সাথে কোণ তা কি হবে, কজ হবে। তাহলে এটা হয়ে যাবে তোমার এফ কস থেটা। এই যে এটা কোণ না, যার সাথে কোণ তা কস, আর তার লম্বটা হবে এফ সাইন থেটা। এখন আমি এফ ভেঙে ফেলছি, এফকে ভেঙে ফেললাম, এরপরে কি এফ কজ এবং এফ সাইন। এফকে ভাঙার পরে কি আছে, এফ কজ এবং এফ সাইন। একটু খেয়াল করো, দেখো এখানে করে কি, এই এফ কজ কিন্তু ভাইয়া লন রোলারকে সামনে নিচ্ছে, কিন্তু আমার এফ সাইনটা কিন্তু ডাব্লিউর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, একই দিকে কিন্তু ভেক্টরগুলা। যদি বলি এখানে লব্ধি ওজন কত, লব্ধি ওজন বা আপাত ওজন কত, আমি ডাব্লিউ প্রাইম দিয়ে লিখতেছি। ডাব্লিউ প্রাইম হচ্ছে আপাত ওজন, তা কত হবে, এর যোগ হয়ে যাচ্ছে না ভাই? তাহলে এর আসল ওজন প্লাস এফ সাইন থেটা। তো বুঝতেই পারতেছো আপাত ওজনটা কিন্তু ভাই বেড়ে গেছে। আপাত ওজন বাড়া মানে কি, একটা বস্তু ভারী হলে কি হবে, নিতে কষ্ট হবে না? তার মানে কিন্তু এটাকেই ভাই নিতে কষ্ট হচ্ছে। সেম ব্যাপারটা খেয়াল করো, যখন আমি ঠেলবো টান দিব তখন কি হবে, ঠিক আছে? একটু খেয়াল করি আমরা, যখন আমরা লন রোলারকে টানবো তখন কি হবে, সেম লন রোলার সেম ওয়েট ডাব্লিউ কাজ করতেছে। আমি টানি, আমরা করি কি ভাই, আমরা এভাবে বল প্রয়োগ করি না, টানলে কিন্তু আমরা উপর দিকে বল প্রয়োগ করি। সো আমরা মোটামুটি ভাই এই দিক বরাবর টানতেছিলাম, ওই ধরি ভাই স্টিল ভূমির সাথে থেটা কোণে টানতেছি। এবার ভাই এফটাকে ভাঙি তো, এবার এফটাকে ভাঙলে এই দিকে হবে, দেখো দুইটা লম্ববাংশে ভাঙবে, ভাঙলে নিয়ম কি ছিল, যার সাথে কোণ তা হয় কস, তার লম্বটা হয় সাইন থেটা। এবার খেয়াল করো, গতবারের মতোই কিন্তু ভাইয়া এফ কস লন রোলারকে মুভ করাচ্ছে, কিন্তু এবার আপাত ওজন কত হবে, এবার আপাত ওজন হবে এই যে লন রোলারের প্রকৃত ওজন মাইনাস এফ সাইন। এটা কি বিপরীত দিকে না, অর্থাৎ হলো কি ভাইয়া, এবার কিন্তু আপাত ওজন কমে গেছে। আগে যেখানে যোগ হচ্ছিল এবার বিয়োগ হচ্ছে না, তাই আপাত ওজন কমে যাওয়া মানে কি, নিতে কষ্ট কম হবে। তোমাকে পরীক্ষা আসলে এই চিত্রগুলো আঁকায়া দেন ব্যাখ্যা দিতে হবে, তাহলেই ফুল মার্ক পাবা। সো খুবই সিম্পল কিন্তু ভাইয়া। ইন কেস অফ ঠেলা, ঠেলার সময় আমাদের এফ সাইনটা অ্যাড হচ্ছিল, আর টান দেওয়ার সময় এফ সাইনটা বিয়োগ হচ্ছিল। তাই আপাত ওজন এক ক্ষেত্রে বেড়ে যায়, এক ক্ষেত্রে কমে যায়। যেই ক্ষেত্রে আপাত ওজন বেশি সেক্ষেত্রে কি কষ্টও বেশি হবে। তো বুঝে গেল? তো আমরা আশা করি ভাইয়া এই যে লন রোলার এই পার্টটুকু আমরা বুঝে গেলাম। এবার এই পার্টটা ভাই ভিডিওটা পজ করে আমরা এই পার্টটা উঠায় নিই। আমাদের পরবর্তী পার্ট হচ্ছে ভাইয়া নৌকার গুণ টানা। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমরা হয়তো বা এখন নাও দেখতে পারি। হ্যাঁ, এটা আগের দিনে গ্রামে দেখা যেত, যখন আমাদের ইঞ্জিন চালিত নৌকা ছিল না, তখন যদি স্রোতের বেগটা ভাইয়া, স্রোতের বেগ যদি নৌকার বেগ থেকেও বেশি হইতো, তখন কিন্তু স্রোতের প্রতিকূলে খুব সহজ যাওয়া যেত না। যদি নৌকার বেগ থেকেও কি স্রোতের বেগ বেশি হতো, তখন স্রোতের প্রতিকূলে কিন্তু ভাইয়া নর্মালি দাঁড় বেয়ে যাওয়া যেত না। তখন করতে হয় কি, গুণ টানতে হয়। গুণ টানা মানে কি ভাই, একটু খেয়াল করি। মনে করো এই আমাদের নদীটা, এর মধ্যে একটা নৌকা আছে, আমি একটু বড় করে আগাই। এই আমাদের নদী, এর মধ্যে ভাই একটা নৌকা আছে, আমাদের নদীর মধ্যে নৌকা, এই হচ্ছে মোটামুটি নৌকাটা। এখন মনে করলা কি এই দিক বরাবর স্রোত বইতেছে, সাপোজ এই দিক বরাবর স্রোত বইতেছে, বাট মাঝি হচ্ছে কি ভাইয়া এই দিকে যেতে ইচ্ছুক। মাঝি মনে করো এই দিকে স্রোতের বিপরীতে যেতে ইচ্ছুক। সে করবে কি দেখো তো, মাঝির মধ্যে, দুই মাঝির মধ্যে এক মাঝি মনে করো পাড়ে নেমে যাবে এবং সে একটা দড়ি দিয়ে এটাকে টানবে, দড়ি দিয়ে সে পাড় থেকে টানবে।
এবং দেখো তো, শুধু যদি এফ বলটা আমি একটা কাজ করি, আমরা এফটাকে ভেঙে ফেলি। মনে করো এই এফ বলটা হচ্ছে স্রোতের সাথে বা নদীর দৈর্ঘ্যের সাথে থেটা কোণে। তাহলে এফটাকে ভেঙে ফেললে ভাই ওই চিত্রকে শিখছি, যার সাথে কোণটা কজ হয়ে যায়, তাহলে হবে কত এফ কস থেটা, এটা হবে কি তোমার এফ সাইন থেটা, এমন না? এর মধ্যে এফ কস করে কি, এফ কজের কাজ হচ্ছে ভাই নৌকাটাকে সামনে নিয়ে যাওয়া, এফ সাইনের কাজ হচ্ছে নৌকাকে পাড়ের দিকে নিয়ে যাওয়া। এখন যেই মাঝি নৌকায় আছে সে করবে কি, দাঁড় বেয়ে বেয়ে এফ সাইনের ঠিক বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। যেই মাঝি নৌকায় আছে সে দাঁড় বেয়ে বেয়ে এফ সাইনকে প্রতিহত করবে। সে করবে কি ভাই, সে এফ সাইনের সমতুল্য একটা বল দিবে। হ্যাঁ, সে মনে করলো, আমি একটা কাজ করি, তার বলকে না লিখলে প্যাচ লেগে যেতে পারে। মনে করে কি, সে এফ সাইনের বিপরীত দিকে করবে কি, দাঁড় দিয়ে একটা বল প্রয়োগ করবে, এবং এই বলটা আর এই এফ সাইন কি পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। সো ওভারঅল হবে কি, ওভারঅল এই বল থাকবে এবং নৌকাটা সামনে আগায় যাবে। সিম্পলি এটা, এই হচ্ছে আপনার নৌকার গুণ টানা। বুঝা গেল? এখানে মাঝে মধ্যে বলতে পারে যে ধরা স্রোতের জন্য একটা বল থাকতে পারে না, যে স্রোত করতেছে কি নৌকাকে ধাক্কা দিচ্ছে প্রত্যেক মুহূর্তে। মনে করলাম স্রোত জনিত বল হচ্ছে লাইক কী ধরবো, ধরা এফই ধরলাম, বা এফ ধরলে এফ না অন্য ধরি, তাহলে এফ স্রোত লিখি। হ্যাঁ, মনে করলাম নৌকার উপর স্রোত জনিত বল, মনে করি নৌকার উপর স্রোত জনিত বলটা হচ্ছে এফ স্রোত। তখন কি হবে, তখন নৌকার যদি ত্বরণ জিজ্ঞাসা করে তুমি কীভাবে করবা? আমরা জানি নিউটনের সেকেন্ড ল সামেশন এফ ইকুয়াল টু এম এ, লব্ধি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। লব্ধি বল কত, এফ কস সামনে নেয়, স্রোত পিছনে নেয়, তাহলে এফ কস থেটা মাইনাস অফ স্রোতের ধাক্কাটা ইকুয়াল টু কত হবে, নৌকার ভর নৌকার ত্বরণ। তুমি এভাবে কিন্তু ইজিলি নৌকার ত্বরণটা পেয়ে যাবে। আর যদি এমন হয় এই বলগুলো সমান সমান, তখন ত্বরণ থাকবে না, নৌকাটা সমবেগে আগাবে। বুঝে গেছে? এখন তোমরা গেস করো তো ভাইয়া, যে নৌকাটাকে দ্রুত আগানো নেওয়ার জন্য, নৌকাটাকে দ্রুত সামনে নেওয়ার জন্য এই যে এই কোণটা বড় হওয়া উচিত না ছোট হওয়া উচিত? আমরা বুঝতেছি ভাইয়া, এফ কস যেহেতু নৌকাকে সামনে নিচ্ছে, তাই এই মানটুকু বাড়া বা কস থেটা, এই মানটুকু বাড়লে কি ভালো হবে না? আর কস থেটা কখন বাড়ে, যখন কোণটা কমে কিন্তু। তাই যদি আমার সুতাটা ভাই এতটুকু না হয়ে আরও বড় হইতো, কোণ কিন্তু কম হইতো, কোণ কম হলে কিন্তু বলটা বেড়ে যেত। সুতা যদি আরও বড় হইতো, কোণ কিন্তু আরও কম হতো, কজের মান কিন্তু আরও বাড়তো। তাই মনে রাখবো, নৌকার গুণ টানার ক্ষেত্রে এই যে কজের মানটা বাড়া, অর্থাৎ থেটার মানটা কি কমা উচিত, তাহলে ভালো হয়। আর থেটা কখন কম হবে, যখন নৌকার ক্ষেত্রে কি সুতাটা, দাঁড়ের ক্ষেত্রে তুমি কি সুতাটা বড় হবে। নৌকার গুণ টানার ক্ষেত্রে যদি আমার সুতার লেন্থটা বড় হয়, এটা ভালো হয় নৌকা টানার জন্য। ওকে, সো আশা করি ভাইয়া আমরা এই নৌকার গুণ টানা পার্টটুকু খুব সহজেই বুঝতে পারলাম। তাহলে ভিডিও পজ করে এই পার্টটা প্রপারলি উঠায় নাও। আর এখান থেকে ভাইয়া সর্বশেষ হচ্ছে পাখির ওড়া। পাখি কিভাবে উড়ে, ব্যাপারটা আমরা খুব সহজেই ভেক্টর থেকে ব্যাখ্যা করতে পারি। যদিও আগের দুইটা হচ্ছে কি ভেক্টরের বিভাজন, আর পাখির ওটা হবে কি ভেক্টর এডিশন, ভেক্টরের যোগটা। কিভাবে একটু খেয়াল করি, আমরা একটা পাখি ড্র করা ট্রাই করি, যদি ড্র করতে পারি না ভাইয়া জাস্ট ট্রাই করি আর কি আমরা। হ্যাঁ, এটা কি আঁকাচ্ছি জানি না আমি। ধরে নাও এই আমাদের একটা পাখি, এই তো পাখি করতেছে কি দেখো তো, তার পাখা দিয়ে পিছনে কি বাতাসকে সে ধাক্কা দেয় না, পাখি বাতাসকে ধাক্কা দেয়। সো সে কিন্তু ভাই মোটামুটি এই দিক বরাবর একটা ফোর্স প্রয়োগ করে, সে এই দিক বরাবর পাখা দিয়ে ফোর্স প্রয়োগ করে, বাতাসকে সে ফোর্স দেয়। এটা কি ক্রিয়া বল, নিউটনের থার্ড ল কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই যখনই পাখি তার পাখা দিয়ে বাতাসকে ফোর্স দিচ্ছে, বাতাস করতেছে কি ভাই, বাতাস কিন্তু পাখিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই একটা মনে করে বড় করে রাখছি, এই একটা প্রতিক্রিয়া বল, আর এই মনে করো আরও একটা প্রতিক্রিয়া বল। এখন এই দুইটা প্রতিক্রিয়া বল কার উপরে, পাখির উপরে, তাই না? একটা বস্তুর উপরে কিন্তু দুইটা বল কাজ করতেছে। সো পাখি যাবে কোন বরাবর ভাইয়া, ওভারঅল লব্ধি বরাবর না, দ্যাটস ওয়াই হয় পাখি সোজা আগায়। আবার ব্যাখ্যা দিই, পাখি তার ডানা দিয়ে করে কি বাতাসকে ক্রিয়া করে, ওই ক্রিয়া বলটা কিন্তু বাতাসের উপর, নট পাখির উপর। বাট যখনই পাখি করলো কি বাতাসকে ধাক্কা দিল, বাতাস করবে কি প্রতিক্রিয়া বল দিবে, ওই প্রতিক্রিয়া কিন্তু পাখির উপরে, এবং দুই ডানার উপর প্রতিক্রিয়া বলে লব্ধি কি হবে, আলটিমেটলি পাখিটার গতির দিক দেখাবে। এখন যখন পাখিটা সোজা আগাবে, তখন সে করবে কি, সে ইচ্ছে করে দুই পাখা দিয়ে সমান পরিমাণ ফোর্স দিবে। আর যখনই পাখিটা কার্ভ করতে যাবে,
একদিকে ঘুরতে চাইবে, সে করবে কি এক পাখা দিয়ে বেশি পরিমাণ বল দিবে। মনে করলা সে এই পাখা দিয়ে সে এই পাখা দিয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করলো, তাহলে কি বেশি পরিমাণ ক্রিয়া করলে সে কী হবে ভাইয়া, অবশ্যই বেশি পরিমাণ প্রতিক্রিয়া পাবে না। আর বেশি পরিমাণ প্রতিক্রিয়া পাইলে কী হবে, লব্ধি কিন্তু ভাইয়া অলওয়েজ বড় বলের দিকে চলে যাবে। তার মানে হয়তো বা সে এবার লব্ধি এদিকে চলে যাবে, পাখি কিন্তু এবার কার্ভ করতে পারবে। তাহলে এই হচ্ছে তোমাদের পাখির ওড়া নিয়ে কথাবার্তা। আর এই টাইপের অঙ্কে কি থাকে, নর্মালি তোমাকে এরকম বলবে হ্যাঁ যে পাখি করে কি দুই ডানা দিয়ে সমান পরিমাণ বল দেয়। আমরা কিন্তু দেখেছিলাম এই বল পি, এই বল পি, এই কোণ থিটা হলে লব্ধি কত হইতো, থিটা না বলি আলফা বলি, এই কোণ আলফা হলে লব্ধি কত হইতো ভাইয়া, একটু মনে করে দেখো, বলের দ্বিগুণ কজ অফ কোণের অর্ধেক। সো এগুলো কিন্তু মাঝে মধ্যে লাগতে পারে, বলের দ্বিগুণ কজ অফ কোণের অর্ধেক, এই টুকটাক জিনিস তোমার লাগতে পারে। সো এটা হচ্ছে ভাইয়া মোটামুটি পাখির ওড়ার ব্যাখ্যা। আর আরেকটা ছোট্ট ব্যাখ্যা আছে, তা হচ্ছে আমরা কিভাবে হাঁটি। খুব সিম্পলি বলি আমরা, দেখো যখন আমরা হাঁটি, আমরা কিন্তু ট্রাই করে দেখো, আমরা কিন্তু হাঁটার সময় পা মানে ফোর্স কখন দিই, আমরা কিন্তু পাটাকে বাঁকা করার পরে ফোর্স দিই। তুমি খেয়াল করে দেখবা, যখন আমরা এই যে ভূমি মনে করলাম এটা গ্রাউন্ড, যখন আমরা হাঁটি আমরা কিন্তু ভাই খাড়া ফোর্স দিই না, আমরা দাঁড়িয়ে থাকার সময় কি আমাদের ওজন খাড়া ফোর্স দেয়, খাড়া মাটিতে ফোর্স দিচ্ছে। বাট যখন আমরা হাঁটি আমরা করি কি, আমাদের পা দিয়ে বা পায়ের প্রথম দিকে কিছু পার্ট দিয়ে, পায়ের আঙুলগুলি দিয়ে আমরা কিন্তু ভাইয়া মোটামুটি অ্যাঙ্গেল করে ফোর্স দিই। তুমি একটু হেঁটে দেখাও নিজে নিজে, বুঝবে তুমি যে আমরা করি কি হাঁটার সময় পায়ের আঙুলের মতো অলমোস্ট আঙুল দিয়ে কি একটা নিজের দিকে একটা ফোর্স দিই বাঁকা করে। এই হচ্ছে ক্রিয়া বল। এই বলটা কার উপরে ভাইয়া, মাটির উপরে। সো মাটি করে কি আমাদের কি প্রতিক্রিয়া বল দেয় না। সো আমরা ইচ্ছুক হচ্ছে কি আমাদের বলটা নিয়ে, আমি মাটিকে দিচ্ছি ক্রিয়া বল, মাটি আমাকে দিচ্ছে প্রতিক্রিয়া বল। এখন মনে করো এই প্রতিক্রিয়া বলটা এফ, আর ভূমির সাথে কোনটা হচ্ছে থিটা। এফকে ভেঙে ফেললে একটা হবে এফ কজ, একটা হবে এফ সাইন। বুঝতেই পারছো ভাইয়া, এফ কজ আমাদের সামনে নিচ্ছে আর এফ সাইন আমাদের ওজনকে হালকা কমাচ্ছে। এফ সাইন আমরা জানি আমাদের ওজন তো খারাপ কাজ করে নিচের দিকে, আমাদের ওজন হচ্ছে এমজি, আমাদের ওজনকে হালকা কমাচ্ছে কোনটা, এফ সাইন, আর সামনে নিচ্ছে কি আমাদের এফ কজ। এই হচ্ছে আমাদের হাঁটার ব্যাখ্যাটা, আর কিছুই না। এনিওয়ে এর মধ্যে ভাইয়া এই 1, 2, 3 বেশি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য, আর মাঝে মধ্যে এই হাঁটারও পরীক্ষা চলে আসে। সো আশা করি আমরা এই পার্টগুলো খুব সহজেই বুঝতে পারলাম। আমরা এর পরবর্তী ক্লাস থেকে ভেক্টরের গুণন নিয়ে কথা বলবো। সো ওই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে, সো ডোন্ট মিস দেম। সো এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।